স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি তেল ও ডলারের দাম বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে তীব্র তারল্য সংকট সহ নানা কারণে অস্থিরতা ভর করেছে ব্যবসা বাণিজ্যে। বিশ্বজুড়ে মার্কিন ডলারের ব্যাপক দরপতন হলেও উল্টো চিত্র বাংলাদেশে। দেশের রাজস্ব আয় ছাড়া অর্থনীতির প্রধান সূচকগুলো নিম্নমুখী। রিজার্ভ সংকটে হুমকির মুখে পড়েছে বৈদেশিক লেনদেনের ভারসাম্য। সংকট দূর করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদেরা। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। ডলারের দাম স্থিতিশীল করতে কি করতে পারে সরকার? ব্যাংকে তারল্য সংকট ও মুদ্রাস্ফীতির কারণ কি? অর্থনীতির অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কতটুকু? পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ীদের করণীয় কি? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন এবং তা দেখতে পারবেন। SMS পাঠানোর নিয়ম: AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16-2-32 এই নম্বরে। এছাড়া ইমেল ও ফেসবুক এবং টুইটারেও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। গুগল প্লাস ব্যবহার করে যারা মতামত বা প্রশ্ন পাঠাতে আজকের বাংলাদেশ 2012@gmail.com এই ঠিকানায় ইমেল করতে পারবেন। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিশ্ব ব্যাংকের সাবেক পরিচালক ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর সহসভাপতি ডক্টর সাদিক আহমেদ, আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও NCC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও খাতুনগঞ্জের বড় আমদানিকারকদের একজন মোহাম্মদ নুরুল আলম, সিলেট মেট্রোপলিটন বিজনেস কাউন্সিলের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং খুলনা থেকে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক S হুমায়ুন কবিরের সাথে। স্বাগত আপনাদেরও। অতিথিদের সাথে কথা বলার আগে ডলার সংকটের কারণে LC খোলা নিয়ে একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। খাতুনগঞ্জের সরু গলিগুলো একসময় ছিল ঠেলাগাড়ি আর কুলির হাঁকডাকে মুখর। সারি বেঁধে ট্রাকে পণ্য ওঠানামার কারণে যানজট লেগে থাকতো ঘন্টার পর ঘন্টা। এখন সেই খাতুনগঞ্জের রাস্তাগুলো যেন ফাঁকা খেলার মাঠ। দু একটি ঠেলাগাড়ি আর ট্রাকের দেখা মিললেও খাতুনগঞ্জ যেন মরে গেছে। ব্যস্ত কুলির দল এখন বেকার, তাদের আয় রোজগারও কমে গেছে। কষ্টে গাড়াইতে আছে, কাম গাছ কম, 100 টাকা 200 টাকা, আবার কোন 400 টাকা পরে, এই অবস্থা চলে আর। আমদানি কমে যাওয়ায় ব্যবসায়ীদের গুদামগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে দিনের পর দিন। পণ্যের অভাবে গুদামের কাছে দেখা যায় ট্রাকের দীর্ঘ সারি। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খাতুনগঞ্জে থাকলেও লেনদেনে চলছে মন্দাভাব। অনেক বড় শিল্প গ্রুপ তাদের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। খাতুনগঞ্জের এই দুর্দশার জন্য ব্যবসায়ীরা দুষছেন দেশের অর্থনীতির খারাপ অবস্থাকে। দেশের যে অর্থনৈতিক অবস্থা, ব্যাংকগুলোর যে অবস্থা, চারিদিকে যে অর্থনৈতিক দুরবস্থা, এগুলো সব মিলিয়ে আজকে আমরা ব্যবসায়ীরা একটা সংকটজনক অবস্থায় আছি। এগুলা থেকে পরিত্রাণের জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, ব্যাংক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা ব্যবসায়ীরা একটা হতাশাগ্রস্ত অবস্থায় বিরাজ করতেছি। খাতুনগঞ্জের এই মৃতপ্রায় দশা যেন দেশের অর্থনীতির সার্বিক প্রতিচ্ছবি। সরকারি দ্রুত উদ্যোগ গ্রহণের ফলে খাতুনগঞ্জ আবার প্রাণ ফিরে পাবে, সেই সঙ্গে চাঙ্গা হবে দেশের অর্থনীতি, এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডক্টর সাদিক, আপনার কাছে একটু জানতে চাইবো যে ডলারের দাম স্থিতিশীল করার কোনো উপায় বা কোনো পদ্ধতি, কোনো ম্যাজিক সরকারের কাছে এখন আছে কিনা? ম্যাজিক নাই, তবে পলিসি কি বলা যেতে পারে, পলিসি ইনিশিয়েটিভ নিতে পারেন। আমি এটার পর অনেক লেখালেখিও করেছি। এটা তো ডলারের দাম আপনার টাকার মানে ইন টার্মস অফ টাকা বাড়ার কারণটা হচ্ছে যে আপনার এখন ডিমান্ড, ডলারের যে ডিমান্ড যেটা অনেক বেশি সাপ্লাইয়ের তুলনায়, এক্সপোর্ট আপনার গ্রো করছে কিন্তু সেভাবে গ্রো করছে না। এই বছর আপাতত 6 মাসে আমরা যা দেখছি যে 14% গ্রো করেছে, ওর তুলনায় ইম্পোর্ট কিন্তু অনেক বেশি গ্রো করেছে, 24%। তো অবশ্য যদি আপনার ইম্পোর্ট এক্সপোর্টের চেয়ে অনেক বেশি, তারপরে যদি তার বাড়ার মানও যদি বেশি হয়, গতি বেশি হয়, অবভিয়াসলি আপনার সাপ্লাইয়ের উপরে। কোন ধরনের ইম্পোর্ট বেশি? সবচেয়ে বেশি যেটা গ্রোথ হয়েছে সেটা হচ্ছে তেলের উপরে। সেটা আমরা দেখেছি যে বিদ্যুতের কারণে আপনার এই যেটা আমরা বলি যে আপনার রেন্টাল পাওয়ারের কারণে সেখানে, তবে দামও বেড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। ক্যাপিটাল গুডসও ইম্পোর্ট বেড়েছে, ইম্পোর্ট আপনার বেশ বেড়েছে। আপনার আমি মনে করি যে ফুড ইম্পোর্ট ছাড়া এবার তো ফুড ইম্পোর্ট অতটা বাড়ে নাই, কারণ হচ্ছে আপনার
এই আপনার ফুড পারফরমেন্স মোটামুটি ক্রপ পারফরমেন্স ভালো, কিন্তু তেল এবং আপনার ইন্টারমিডিয়েট গুডস, তারপর আপনার ক্যাপিটাল গুডস ইম্পোর্ট যথেষ্ট বেড়েছে। সেই তুলনায় এক্সপোর্ট মানে ভালো হলেও অত ভালো না। তাছাড়া আর একটা ইস্যু এখানে আমি বলে দিই যে আমাদের যে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু পারফরমেন্স খুবই খারাপ, নেগেটিভ। তো সাধারণত গরিব দেশে কারেন্ট অ্যাকাউন্টে, ট্রেড অ্যাকাউন্টে ডেফিসিট থাকে, কিন্তু সেটার জন্য ফাইন্যান্সিং রেমিটেন্স একটা সোর্স আছে, এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে ধরেন যে আপনার ফরেন ইনভেস্টমেন্ট কিংবা যেটা বলে ফরেন এইড অনেক পরিমাণ আসে। সেটা কিন্তু বাংলাদেশে একটা এটা একটু আশ্চর্য যে গরিব দেশ হিসাবে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে বিরাট একটা ডেফিসিট রয়েছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি কি এই বিষয়টির সাথে একমত? হ্যাঁ, আমি ডক্টর সাদিকের বিশ্লেষণের সাথে একমত। অ্যাড করতে যেটা চাই সেটা হলো যে আমরা দেখি যে ইউরোজোনে যে সমস্যাটা হচ্ছে, এটার কারণে অনেকেই কিন্তু ডলার কি রিজার্ভ কারেন্সি হিসাবে রাখতে চাচ্ছেন। সেই কারণে ডলারের ভ্যালু অন্যান্য কারেন্সির এগেনস্টে কিন্তু বাড়ছে। এটা শুধু বাংলাদেশের টাকার সাথে, আপনি যদি ইন্ডিয়ান টাকা যদি ধরেন, ইন্ডিয়ান রুপি, তাহলে সেখানেও কিন্তু খুব বড় ডেপ্রিসিয়েশন হয়েছে গত আমরা যদি 1 বছর যদি ধরি। তো এটা একটা গ্লোবাল ফেনোমেনা। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের রিজার্ভসের যদি আমরা ধরি যে গত 3 বছরে তো $5 বিলিয়ন থেকে এটা $11 বিলিয়ন হয়েছিল, এবং এখন যে কিছুটা নামার দিকে যে যাচ্ছে এবং $9 বিলিয়ন কাছে আসছে, এইটাতে একটা প্রত্যাশাজনিত একটা এক ধরনের কিন্তু দেখা যাচ্ছে যে পেসিমিজম কাজ করছে, যে রিজার্ভস এতদিন তো বাড়ছিল, এখন যেহেতু কিছুটা কমছে, এটা বোধহয় আরো কমবে। সে কারণেও টাকার এগেইনস্টে ডলারের ভ্যালুটা বাড়ছে। আরেকটা যেটা সেটা হলো যে আমাদের এই রিজার্ভসে এক্সপোর্টের কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো, এবং আমাদের এইবারে যে টার্গেট আছে 15.5%, এটা এখন পর্যন্ত কিন্তু প্রায় ওইটার কাছাকাছি আছে। রেমিটেন্স 9.5%-এর গ্রোথ টার্গেট আছে, রেমিটেন্সও কিন্তু সেটার কাছাকাছি আছে। ইম্পোর্টসটা যেটা আমাদের তেলের ইম্পোর্টটা বেড়েছে, কিন্তু ফুডের ইম্পোর্ট তো গত বছর তুলনায় অনেক কম। আরেকটা যেটা আমার মনে হয় যে দেখতে হবে সেটা হলো যদি সামনের দিকে তাকাই, তাহলে এলসি ওপেনিং কিন্তু কিছুটা আবার কমা শুরু করেছে, যেহেতু ইম্পোর্টের খরচ অনেক বেড়েছে। এটা চাহিদার দিক থেকেও এটার উপর একটা ডিপ্রেসিং একটা এফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে হয়তো আগামীতে ইমিডিয়েট আমরা যদি ফিউচারের কথা যদি চিন্তা করি, তাহলে হয়তো যেহেতু এলসি ওপেনিং কমছে, তাহলে ইম্পোর্টের জন্য খরচটা কমলে হয়তো রিজার্ভসটা কিছু একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এই যে $11 বিলিয়ন থেকে যে $9 বিলিয়ন যে কমলো, এটা হয়তো কিছুটা হয়তো ধরে রাখা যাবে। তাহলে টাকার যে ডেপ্রিসিয়েশন সেটা হয়তো এখন পর্যন্ত যেরকম ভাবে যাচ্ছে, সেটা হয়তো পরবর্তীতে ওইভাবে নাও কমতে পারে। আপনি একটি পেসিমিজমের কথা বলছিলেন, এক্ষেত্রে কি মিডিয়ার কোনো ভূমিকা, আপনি কিরকম ভূমিকা দেখছেন? না, আমি মিডিয়ার ভূমিকা না, এটা হলো যে চাহিদা এবং সরবরাহের তো একটা ব্যাপার বাজারে আছে। এখন $11 বিলিয়ন থেকে এটা $9 বিলিয়ন দিকে এতদিন বাড়ছিল, এটা কমছিল, এটা সাধারণভাবেও এটা একটা অবস্থা সৃষ্টি করে। অবশ্যই এটা মিডিয়াতে হাইলাইটেড হয়েছে যে আমাদের রিজাল্টস এতদিন বাড়ছিল, গত কয়েক মাসে আবার এটা কমার দিকে যাচ্ছে, সেটার একটা এফেক্ট আছে। কিন্তু অর্থনীতি বিভিন্ন যে নিয়ম কানুন, সেটার সূত্রেই কিন্তু অর্থনীতি চলে, এবং যেহেতু সরবরাহের তুলনায় চাহিদা বেশি তুলনামূলকভাবে, সেহেতু ডলারের দাম টাকার এগেইনস্টে বেড়েছে, এটা স্বাভাবিক। আবার যদি চাহিদা কমে, যেটা আমার মনে হয় যে এলসি ওপেনিং এর থেকে আমরা কিছুটা দেখছি, তখন হয়তো এই যে অবমূল্যায়ন যেটা হয়েছে কিছুটা হয়তো অ্যারেস্টেড হতে পারে। আমরা একটু এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন সাহেবের কাছে আসবো, যে ঋণ আবেদনের অনুকূলে এলসি খুলতে আগ্রহী হলেও নগদ টাকা ও ডলার সংকটে এলসি খুলতে পারছে না বাণিজ্য ব্যাংকগুলি, এইরকম খবর আমরা প্রায় পড়ছি। এই তারল্য সংকটের কি কারণ সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি একটু যে প্রসঙ্গটা আসলো, টাকা বা ডলারের স্থিতি অথবা মূল্যমান, এটা কিন্তু চাহিদা এবং যোগানের এর উপরে নির্ভর করে। কাজে এখন যেটাকে আপনারা খুব তারল্য কঠিন সংকট বলছেন, আমি এটাকে খুব সংকট বলবো না, কিন্তু একটু প্রবলেম এখন যাচ্ছে চাহিদা এবং সরবরাহের এই মিসম্যাচের কারণে। এটা যেটা ওনারা বললেন যে আমাদের ইম্পোর্ট, যেটা ফার্টিলাইজার এবং তেলের ক্ষেত্রে ইম্পোর্টটা একটু বেশি ছিল, আমাদের সেই তুলনায় গ্রোথ রেটের দিক থেকে এক্সপোর্ট গ্রোথ থাকলেও এটা ঠিক ওইভাবে ম্যাচ করছিল না। এই মিসম্যাচটা এখানে কাজ করছে। দ্বিতীয় যেই জিনিসটা হচ্ছে যে সাম্প্রতিককালে গত 1-1.5 বছরে আমাদের যে ফরেন কারেন্সির ইনফ্লো, যেটা ইনফ্যাক্ট হওয়ার কথা, সেটা প্রজেক্ট আকারে হোক, সেটা আমাদের যে আমরা যেটাকে বলি পদ্মা ব্রিজ বা মেট্রো রেল বা অন্য যে কোনো খাতে আমাদের যে IMF এর যে $1 বিলিয়ন আসার কথা, ইন্ডিয়া থেকে যেই ডলারটা ঋণটা আসার কথা,
এগুলো কিন্তু ঠিক মতো দেশে আসেনি। গত 5 মাসেও এটার মধ্যে একটা বড় গ্যাপ আছে। আমাদের গত বছরে এটা যদি 50 কোটির উপরে ডলার থেকে থাকে, এই গত জুলাই থেকে ডিসেম্বর এটা কিন্তু প্রায় 30-32 কোটি ডলারের মধ্যে চলে আসছে। এই গ্যাপগুলোই সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য বা এটার যে চাহিদা, এটার উপর একটা প্রেশার নিয়ে আসছে। ব্যাংকগুলো ঠিকই এটা ম্যানেজ করছে, যেটা মুস্তাফিজ বললেন যে ইম্পোর্ট কমতে শুরু করেছে। কারণ ব্যাংকগুলো এখন যেটা দেখছে সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় এবং বিলাস সামগ্রী যেন কম ইম্পোর্ট হয়, সেটার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক মার্জিনটা বাড়িয়ে দিয়েছেন। অপ্রয়োজনীয় বিলাস সামগ্রী কোনগুলি? অপ্রয়োজনীয় আপনি এখন যদি আমি নাম ধরে বলি, আশা করি মানে মনে করবে, হ্যাঁ, আমি চিপস, বিস্কিট, আমি এই আইটেমগুলো এখনই বিদেশ থেকে এনে, ফ্রুটস বিদেশ থেকে এনে এখন খেতে হবে, এটা তো আমি এইভাবে মনে করি না। আমরা তো একটু সবাই সচেতন হওয়া উচিত। ঠিক তেমনি আমার জরুরি কাঁচামালের ইম্পোর্ট এবং যদি আপনি মনে করেন যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, এগুলো ইম্পোর্টের ব্যাপারে ব্যাংকগুলোর এখন পর্যন্ত কোনো, আমার মনে হয় না কোনো ব্যাংক রিফিউজ করেছে। তবে যেটা হতে পারে, বণিক বার্তায় একটি খবর বেরিয়েছে যে ভোজ্য তেলের কাঁচামাল আমদানির জন্য আবেদন করেছিল একটি কোম্পানি এবং একটি ব্যাংক সেটা করতে। দেখুন, এটা একটি খুব পার্টিকুলার কেস হতে পারে, এটা আপনি এখানে ম্যাক্রো লেভেলে ব্যাখ্যা করতে পারবেন না। এই ভদ্রলোকের হয়তো সিঙ্গেল বডি এক্সপোজার ক্রস করতে পারে, যে পরিমাণ লিমিট স্যাংশন করা আছে সেটা এক্সপোজড হতে পারে, ওনার ওভারডিউ কোনো বিল পেমেন্টের বাকি থাকতে পারে। আপনি পার্টিকুলার একটা কেসকে এখানে এইভাবে এক্সাম্পলিফাই করে আমি মনে করি না সমস্যাটা সেভাবে তুলে আসা উচিত। আমার মনে হয় না যে তীব্র বলছেন বা যেটা সংকট বলছেন এটা এখনো এই রকম পর্যায়ে পৌঁছে নাই। আপনি মনে হয় কর্পোরেট হাউসগুলোর সঙ্গে আলাপ করলে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি চট্টগ্রাম থেকে আমরা কথা বলবো খাতুনগঞ্জের একজন বড় আমদানিকারক জনাব নুরুল আলমের সাথে। জনাব নুরুল আলম, আমদানির ক্ষেত্রে এখন আপনি কোনো সংকট বা সমস্যা দেখছেন? দেখলে সেটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। ব্যবসায়ীদের যে সংকট যাচ্ছে, এই সময় একটা সেমিনার করছেন, এটা আমাদের জন্য অনেক উপকার হবে। আমদানি যে সংকটটা, মেইন সংকটটা হলো এখন আমরা ডলারের দাম যেখানে আজকে থেকে 1 মাস আগে আপনার 74 টাকা 73 টাকা 8 আনা এরকম ছিল, আজকে কিন্তু ডলার কত 85 টাকা। এই জিনিসটা আমাদের আমদানি কস্টিং অনেক বাড়াই দিচ্ছে, যার ফলে আমরা আজকে যদি এলসি করি 85 টাকা করে কস্টিং করে করি, যখন হয়তো তখন দেখবো যে মাল আসবে 2 মাস পরে, তখন ডলার 90 টাকা হয়ে যাবে। তখন হয় কি, তখন মালের দাম যে কস্টিং অনেক বাড়ে যাবে, যার ফলে ব্যবসায়ীরা সাফার করবে, ব্যবসায়ীরা অনেক লোকসান দেবে। যার ফলে আজকে আমাদের খাতুনগঞ্জের একটা চিত্র তুলে ধরেছে আমাদের আব্দুল্লাহ মামুন সাহেব, যে খাতুনগঞ্জে যেখানে মানুষ হেঁটে যেতে পারতো না, ওখানে কিন্তু এখন ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। যার ফলে এবং আমদানিকারকরা এবং আমদানি করে লোকসান দিতে দিতে তারা ফতে বসে গেছে, যার ফলে আমদানি করতেছে না। এখানে আমার একটা অ্যাডভাইস হবে যে আমাদের প্রাইভেট ব্যাংকগুলি যেভাবে আছে, এক একজনে এক এক রকম করে ডলারের রেটটা নিচ্ছে। কিন্তু আগে ছিল, আমার 43 বছর ব্যবসার বয়স, আমি এইরকম ডিজিটাল ব্যবসাতে আর দেখি নাই। আগে আমি দেখেছি সেন্ট্রাল ব্যাংক ফিক্স করে দিতে একটা প্রাইস, ওই প্রাইসের উপর আমরা কষ্ট করে মালটা আমদানি করতাম। আজকে যখন প্রাইসটা ডলারটা যখন এখন উঠানামা করতেছে, যার ফলে অস্বাভাবিকভাবে উঠানামা করতেছে, যার ফলে আমরা আমদানি কষ্টটা কোনো রকমে এটা কস্টিংয়ের মধ্যে আনতে পারতেছি না, যার ফলে আমরা নিরুৎসাহিত হইতেছি এবং আমদানি করতেছি না। খাতুনগঞ্জ বলতে গেলে এখন অধিকাংশ লোকে আমদানি ছেড়ে দিয়েছে, যেমন নাকি পিএসপি গ্রুপ অনেক বড় গ্রুপ ছিল, তারা আমদানি বন্ধ করে দিয়েছে। পিএসপি গ্রুপ 2010 সালে 200 কোটি টাকা ইম্পোর্ট করে লোকসান দিয়েছে। জনাব নুরুল আলম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সিলেটের অবস্থা দেখে নিই। সিলেটে কথা বলবো ফারুক মোহাম্মদ চৌধুরীর সঙ্গে। ফারুক মোহাম্মদ চৌধুরী, আপনি কি মনে করেন যে ব্যবসায়ীদের মানে বর্তমানে ব্যবসার ক্ষেত্রে চলমান অস্থিরতা দূর করার ব্যাপারে কি করা উচিত এই মুহূর্তে, বা কোনো অস্থিরতা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। অস্থিরতা তো অবশ্যই আছে। এটা সিলেটের জৈন্তা জাতলঙ্গের লোক যে অস্থিরতায় আছে, এটা টেকনাফ তেতুলিয়ার ব্যবসায়ীরাও একই অবস্থায় আছে। তো আমি মনে করি যে এইটা চিটাঙ্গের ভাই যে কথাটা বললেন যে এলসি করার সময় 74 টাকা দিয়ে এলসি করলেন ডলারের হিসাবে, কিন্তু যখন পেমেন্ট করলেন তখন এটা 80 টাকা 82 টাকা, এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার মনে হয় এখন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া যে আইটেমগুলো আছে ইম্পোর্টের ব্যাপারে, এইখানে যদি 100%
মানে টাকা দিয়ে ডলার কিনে এটা যদি ইম্পোর্ট করা হয় তাহলে